বৃন্দ, তোমাদেরকে অনলাইন ক্লাসে স্বাগতম। আমি মোহাম্মদ দুর্জয় হলাদার, সহকারী শিক্ষক, পূর্ব জেলার আদর্শ উচ্চ বিদ্যালয়। তো আজকে তোমাদের যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞানের তৃতীয় অধ্যায় ফোর্স, বল নিয়ে। তো আগে আমরা জানবো যে বল জিনিসটা কি। দেখো, বল হচ্ছে যে যা একটি স্থির বস্তুকে গতিশীল করতে পারে, আবার গতিশীল বস্তুকে স্থির করতে পারে। যেমন ধরো এই যে এখানে বই রাখা আছে, তো এই আমি ধাক্কা মারলাম, এই দেখো এই যে এখন গতিশীল। আবার দেখো ধরো এটা এরকমভাবে আসতেছে, আমি এটাকে থামিয়ে দিলাম। তো বলের মানে হচ্ছে বল কি করতে পারে, বল গতিশীলকে স্থির করতে পারে, আবার স্থিরকে বল প্রয়োগ করে গতিশীল করতে পারে। তাহলে বল জিনিসটা হচ্ছে যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাকে বল বলে। এখন তুমি যে একটা গতিশীল বস্তুকে বল করে কি স্থির করবা, এটা কখনো সম্ভব হতে পারে, আবার কখনো অসম্ভব হতে পারে। যেমন কেউ যদি একটা সাইকেল চালিয়ে আসতেছে হালকা গতিতে, তুমি ইচ্ছা করলে তাকে ধরে থামিয়ে দিতে পারবা। যদি কেউ ট্রাক চালিয়ে আসে তাহলে তো তুমি থামাতে পারবে না। আচ্ছা, তোমাকে যদি কেউ বলে যে হ্যাঁ একটা টেবিল আছে, তুমি বল প্রয়োগ করে এটাকে গতিশীল করো, হ্যাঁ তুমি পারবা। যদি একটা আলমারি বলে বড় মাপের, যেটাকে তুমি ধাক্কা দিও বল প্রয়োগ করে তুমি সেটাকে গতিশীল করে দাও, তাহলে কিন্তু তুমি পারবা না, চেষ্টা করতে পারবা। তো এই জন্য বল প্রয়োগ করে কখনো গতিশীলকে স্থির করা যায় বা চেষ্টা করা যায়, আবার কখনো স্থিরকে গতিশীল করতেও পারবা, আবার চেষ্টাও করতে পারবা। তো এই জন্য বলের সংজ্ঞাটা আমরা এভাবে দিই যে যা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, বা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, তাকে আমরা কি বলি, বল বলি। একবারে সহজ ভাষায় হচ্ছে টানা বা ঠেলাই হচ্ছে কি, বল। তাহলে আমরা বল ব্যাপারটা কি জানতে পারলাম। আমি কথাটা আবার বলি যে স্থিরকে কি করা যায়, একটা স্থির বস্তুকে শুধু গতিশীল করা যায়, আবার গতিশীল বস্তুকে কি করা যায়, স্থির করা যায়। তাই বল এমন একটা জিনিস যা স্থির বস্তুকে গতিশীল করে বা করতে চায়, বা গতিশীল বস্তুকে স্থির করে বা করতে চায়, তাকে কি বলে, বল বলে। দেখো এই তৃতীয় অধ্যায়ে নিউটনের 3টি সূত্র আছে। তাহলে আমি প্রথম সূত্র নিয়ে আলোচনা করি। প্রথম সূত্র থেকে, নিউটনের এই প্রথম সূত্র থেকে আমরা বল এবং জড়তার ধারণা পেতে পারি। সেটা হচ্ছে, দেখো উনি প্রথম সূত্র কি বলছে, যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থিরই থাকবে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরল পথে চলতে থাকবে। এখন ধরো এই রুমের মধ্যে এই যে দুটা বই, সেটা রেখে যদি আমি রুমটাকে তালা মেরে চলে যাই, 5 বছর পর যদি এই রুমে আসি, তাহলে যদি বাইরের কোনো মানুষ বা বাইরের কোনো বল এই বইয়ের উপরে প্রয়োগ করা না হয়, তাহলে এই যে বই যে জায়গায় স্থির আছে আজীবন সে জায়গায় স্থির থাকবে। মানে 5 বছর পর আসলো তাকে এই জায়গায় পাওয়া যাবে। তাহলে দেখো স্থির বস্তু আজীবন স্থিরই থাকে যদি বাইরের কোনো বল প্রয়োগ করা না হয়। আবার গতিশীল বস্তু, ধরো একটা ফ্যান তুমি একবার ঘুরিয়ে দিলা, সেটা আজীবন ঘুরতে থাকতো যদি বায়ুর বাধা আর ঘর্ষণ বল না থাকতো, মানে তার বিপরীতমুখী বল যদি না থাকতো। তুমি সাইকেলের প্যাডেল মারলা, সেটা আজীবন সরল পথে চলতে থাকতো। তাহলে কেন এটা থেমে যায়? রাস্তায় চাকার সাথে বিপরীতমুখী বল হয়, ঘর্ষণ বল, আবার বায়ু তাকে কি দিচ্ছে, বাধা দিচ্ছে। তাহলে দেখো নিউটন যে প্রথম সূত্র বলছে যে বাহ্যিক বল প্রয়োগ না করলে স্থির বস্তু স্থির থাকবে, আর গতিশীল বস্তু সুষম দ্রুতিতে সরলপথে চলতে থাকবে। তাহলে দেখো এখানে বল এবং জড়তার ধারণা পাওয়া যায়। তাহলে আমরা বল জিনিসটা আগে জানতে পারছি, এখন আমরা জড়তা কি সেটা জানবো। দেখো জড়তা জিনিসটা হচ্ছে বস্তু যে অবস্থায় আছে চিরকাল, মানে আজীবন সে অবস্থায় থাকতে চাওয়ার যে প্রবণতা, বা সে অবস্থা বজায় রাখতে চাওয়ার যে ধর্ম, তাকে জড়তা বলে। দেখো তোমার ক্লাসে ধরো তোমার দুইটা ফ্রেন্ড, একটা ফ্রেন্ড খুব চিকন আর একটা ফ্রেন্ড খুব মোটা। এখন তুমি যদি ডাকো যে আয় দোস্ত, ধরো তুমি তোমার ওই বন্ধুকে টানলা, আয় যাবি, সে তো অনেক মোটা, সে বলবে না আমি যাব না।
মানে তুমি তাকে টানলা, সে খিচ দেওয়া রইলো যে আমি যাব না। তো আমরা কিন্তু অনেক ক্ষেত্রে এটা ব্যবহার করি যে মেয়েটা অনেক জোরি বা ছেলেটা অনেক জোরি। আর যদি সে হ্যাংলা হয়, তো তার ওজন 20 কেজি, কিরে তুই যাবি না, তার টান দিয়ে উঁচা করে তুমি নিয়ে যেতে পারবা। তা দেখো জড়তা কার উপর নির্ভর করে? ভরের উপরে। যার ভর বেশি তার জড়তাও বেশি, আর যার ভর কম তার জড়তা কম। তা জড়তার সংজ্ঞা হচ্ছে এভাবে যে দেখো যে বস্তু স্থির আছে সে বস্তু আজীবন স্থির থাকতে চায়, আবার যে বস্তু গতিশীল সে আজীবন গতিশীল থাকতে চায়। জড়তা দুই প্রকার, একটা স্থিতি জড়তা আর একটা গতি জড়তা। দেখো জড়তার কারণে কিন্তু আমরা যখন বাসে বা কোনো গাড়িতে চড়ি, তখন যখন বাস থেমে থাকে, আমরা বাসে বসলে হঠাৎ যখন চলতে শুরু করে তখন আমরা পেছনের দিকে এরকমভাবে ঝুঁকে পড়ি। এর কারণ কি? এর কারণ হচ্ছে স্থিতি জড়তা। কারণ কি, আমরা যখন বাসে বসি তখন বাসে স্থির, আমরাও স্থির। হঠাৎ যখন বাস চলতে শুরু করে তখন আমাদের বাস সংলগ্ন যে স্থান সেটা কি গতিশীল হয়ে যায়, কিন্তু মাথার জায়গায় থাকতে চায়, মানে সে স্থির থাকতে চায়। যার জন্য বাস সংলগ্ন স্থান আগে চলে যায়, ওই মাথার জায়গায় থাকে, এই জন্য আমরা পেছনের দিকে ঝুঁকে পড়ি। আবার দেখো চলন্ত বাস, যখন বাস গতিশীল অবস্থায় থাকে তখন কিন্তু আমরাও গতিশীল, হাঁটতে পারি, বাসের মধ্যে পড়ে যায় না আর কি। যখন হঠাৎ চলন্ত বাস থেমে যায় তখন আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। এর কারণ হচ্ছে গতি জড়তা। যখন বাস থেমে যায় তখন আমাদের যে বাস সংলগ্ন যে স্থান আছে সেটা থেমে যায়, কিন্তু মাথা সে যে সামনের দিকে যেতে চায়, কারণ সে তো গতিশীল, সে গতিশীল থাকতে চায়, যার জন্য আমরা সামনের দিকে ঝুঁকে পড়ি। তো এখন দেখো আমরা বল এবং জড়তা, এই নিউটনের প্রথম সূত্র থেকে আমরা এই দুটার ধারণা পেলাম। এরপর দেখো নিউটনের দ্বিতীয় সূত্র। নিউটনের দ্বিতীয় সূত্র হচ্ছে ভরবেগের সূত্র। তাহলে ভর এবং বেগ কি? তোমরা কিন্তু দ্বিতীয় অধ্যায় পড়ে আসছো বেগ জিনিসটা কি, আর ভর কি সেটাও তোমরা জানো। দেখো তাহলে নিউটনের দ্বিতীয় সূত্র কি বলছে? যে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার এর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। আচ্ছা, তো এখন দেখো ভরবেগ কাকে বলে? ভর এবং বেগের গুণফলকেই ভরবেগ বলে। যেমন ধরো তোমার ভর m, তোমার বেগ v, তাহলে ভরবেগকে যদি আমি p দ্বারা সূচিত করি তাহলে p সমান mv, মানে ভর এবং বেগের গুণফলকে আমরা ভরবেগ বলি। দেখো যদি তোমার ভর বেশি হয় তাহলে ভরবেগ বেশি হবে, যদি বেগ বেশি হয় তাহলে কি ভরবেগ বেশি হবে, কারণ কি ভরবেগটা ভর এবং বেগের সমানুপাতিক। তো আমরা এখন দেখো ভরবেগ জিনিসটা বুঝতে পারলাম যে নিউটন বলছে বস্তুর ভরবেগের পরিবর্তনের হার। এখন প্রযুক্ত বল মানে কি? এই যে আমি বইয়ের উপরে একটা বল প্রয়োগ করলাম, এটাকে গতিশীল করে দিলাম, এটা হচ্ছে একটা প্রযুক্ত বল। যে ভরবেগের পরিবর্তনের যে বস্তুর ভরবেগের পরিবর্তনের যে হারটা আছে সেটা এই যে প্রযুক্ত বলের হলো সমানুপাতিক। এবং বল আমি যদি এটাকে এই দিকে ক্রিয়া করি সেটা ওই দিকেই যাবে, এবং বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তনও সেদিকে ঘটে। তাহলে দেখো আমরা মনে করি যে একটা গাড়ি, মনে করো যে এই একটা গাড়ি, এই গাড়ির আদিবেগ u1 আর ভর m। আচ্ছা, গাড়িটা চলতে চলতে কোনো এক সময় এখানে চলে আসলো, ধরো গাড়ির উপরে আমি F বল প্রয়োগ করলাম। এখানে আসার পরে গাড়িটার বেগ হলো v, m1 u1 না ধরো u, আর এখানে হলো v। তো ভর তো সেম থাকবে, m থাকবে। তাহলে দেখো তার আদি ভরবেগ কত? আদি ভরবেগ হচ্ছে mu, আর শেষ ভরবেগ কত? mv। কারণ আমি আগেই বলেছি ভরবেগ মানে হচ্ছে ভর এবং বেগের গুণফল। তাহলে দেখো এখান থেকে গাড়িটার এখানে আসতে টি সময় লেগেছে। কি সময়? টি সময়। আচ্ছা, তাহলে ধরো টি সময়ে বেগের পরিবর্তন কি হবে? ধরো এখানে আসলো বেগ আসলো, ভরবেগ ছিল 10, এখানে ভরবেগ ধরো 20, তাহলে পরিবর্তন হলো কতটুকু? 10 বিয়োগ করে। তাহলে টি সময়ে ভরবেগের পরিবর্তন হলো কি? mv মাইনাস mu। তাহলে একক সময়ে ভরবেগের পরিবর্তন আমরা কি ধরে নিতে পারি? mv মাইনাস mu ভাগ টি। এই যে এটাই হচ্ছে ভরবেগের পরিবর্তনের হার, মানে একক সময়ে তার কতটুকু ভরবেগের পরিবর্তন হলো।
তাই দেখো এখানে নিউটন সেই কথাটাই বলছে যে তুমি যে বলটা প্রয়োগ করেছিলে এফ বল, ঠিক আছে, এই যে ভরবেগের একটা পরিবর্তন হলো, এই ভরবেগের পরিবর্তনের এই হারটা এই বলের সমানুপাতিক, মানে কি এম ভি এম ইউ ভাগ টি। আচ্ছা, এখন দেখো এফ সমান, যদি আমি এখানে কে ধরতে পারি, যেটা একক হিসাবে নিয়ে যেতে পারি। আচ্ছা, সমানুপাতিক। এখন দেখো তাহলে আমি এখানে কি করি, এম কমন নেই, তাহলে ভি মাইনাস ইউ আর নিচে কি বলো তো টি। দেখো তাহলে আমি এমটাকে আলাদা করি, এমটাকে আলাদা করলে এইভাবে লেখা যায়, দেখো ভি মাইনাস ইউ ভাগ টি। আচ্ছা, আমরা বেগ সম্পর্কে পড়ছি, ত্বরণ সম্পর্কে পড়ছিলাম যে ত্বরণ মানে কি, বেগ পরিবর্তনের হারকে আমরা কি বলি, ত্বরণ বলি। তাহলে এখন দেখো ত্বরণ সমান কি, বেগের পরিবর্তন ভাগ সময়। তাহলে আমরা এখন দেখো এটা কি ত্বরণের সূত্র। তাহলে আমরা ত্বরণটা আমরা কি দ্বারা সূচিত করি, এ দ্বারা। দেখো তাহলে কি এ দ্বারা, তার মানে কি এম এ, কারণ কি ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ ভাগ টি। তো এটা যদি ত্বরণ হয়, আমি যদি এখানে সে মানটা বসাই দিই, তার মানে কি এম এ। ত্বরণ সমান কি, তাহলে দেখো আমরা কি পাইলাম, বলের একটা সূত্র পেয়ে গেলাম দ্বিতীয় সূত্র থেকে। এখন দেখো নিউটনের তৃতীয় সূত্র। নিউটন বলেছে কি, প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। এখন ধরো তুমি তোমার ক্লাসের একটা ফ্রেন্ডকে একটা থাপ্পড় দিলা, সে কি করবে, তোমাকে একটা থাপ্পড় দিয়ে দিবে না বসে থাকবে? এই যে তুমি যে তাকে থাপ্পড় দিলা, এটাকে ক্রিয়া ধরলে, তোমার ফ্রেন্ড যে তোমাকে আরেকটা থাপ্পড় দিয়ে দিল, সেটা কি প্রতিক্রিয়া। তুমি যদি এটার উপর একটা থাপ্পড় দাও, তাহলে এটাও তোমার উপর একটা বিপরীতমুখী বল প্রয়োগ করবে। তোমারটা যদি ক্রিয়া হয়, ওটা হবে কি প্রতিক্রিয়া। এই কথাটাই বলছে যে প্রত্যেক ক্রিয়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। আচ্ছা, যাই হোক, আমরা নিউটনের তিনটি সূত্রই বুঝতে পারলাম। এখন আমরা আলোচনা করব যে বলের প্রকৃতি নিয়ে। দেখো এই পৃথিবীতে অনেক ধরনের বল আছে, কিন্তু মৌলিক বল হচ্ছে মাত্র 4টি। এই যদি তুমি একটা বোমা ফাটাও, সেটাও একটা বল। যদি তুমি একটা গুলি করো, সেটাও একটা বল। ধাক্কা দাও, সেটাও একটা বল। ঠিক আছে, তাহলে মৌলিক বল হচ্ছে 4টি। সেই 4টি মৌলিক বল কী কী, সে সম্পর্কে আমাদের জানতে হবে। যেমন মহাকর্ষ বল, এই মৌলিক বলের মধ্যে সবচেয়ে দুর্বল বল। মহাকর্ষ বল হচ্ছে এই মহাবিশ্বের যাদের ভর আছে, প্রত্যেকটি বস্তুকণায় একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই যে আকর্ষণ বল, মানে একটা অস্পর্শ বল, ঠিক আছে, এই বলটাই হচ্ছে মহাকর্ষ বল, সবচেয়ে দুর্বল বল। এরপর হচ্ছে দেখো দুর্বল নিউক্লিয় বল। এই দুর্বল নিউক্লিয় বল হচ্ছে, আমরা অনেক ক্ষেত্রে জানি যে তেজস্ক্রিয় পদার্থ থেকে তেজস্ক্রিয় রশ্মি ক্ষয় হয়, মানে ইলেকট্রন ক্ষয় হয়, বিটা রশ্মি ক্ষয় হয়। এই যে বিটা রশ্মি ক্ষয় হয়, এই যে বিটা রশ্মি ক্ষয়ের কারণটাই হচ্ছে দুর্বল নিউক্লিয় বল। তারপর হচ্ছে দেখো তড়িৎ চুম্বক বল বা তাড়িত চুম্বক বল। আমরা অনেকেই শীতের দিনে চিরুনি দিয়ে মাথা আঁচড়াই, তখন ওই চিরুনি ছোট ছোট কাগজের টুকরাকে আকর্ষণ করে। ওই আকর্ষণ শক্তি কিন্তু মহাকর্ষ শক্তি থেকে অনেক বেশি। এই যে ছোট ছোট চিরুনিকে যে বলে আকর্ষণ করে, সেটাই হচ্ছে তাড়িত চুম্বক বল। এবং সবচাইতে শক্তিশালী বল যেটা, সেটা হচ্ছে সবল নিউক্লিয় বল। এই সবল নিউক্লিয় বল হচ্ছে, আমরা জানি পরমাণুর কেন্দ্রে কে থাকে। দেখো ধরো এর একটা পরমাণু, পরমাণুর কেন্দ্র নিউক্লিয়াস থাকে প্রোটন আর কি নিউট্রন। এখন দেখো এই যে শক্তি বলে প্রোটন আর নিউট্রনগুলো একত্রে থাকে, সেটাকে আমরা বলি সবল নিউক্লিয় বল। আচ্ছা, তাহলে আমরা এখন 4টি মৌলিক বল সম্পর্কে জানতে পারলাম। এখন দেখো এরপরে আমরা যে বিষয়টি নিয়ে জানবো, সেটা হচ্ছে নিউটনের মহাকর্ষ সূত্র। সেটা হচ্ছে, দেখুন নিউটন কি বলছে। তোমরা নিউটনের কাহিনী নিশ্চিত জানো যে উনি একটা আপেল গাছের নিচে বসছিল, পরে একটা আপেল পড়েছিল, তো উনি ভাবলো এটা কেন উপরের দিকে গেল না, এটা কেন ডানে গেল না, বামে গেল না, এইদিকে গেল না, ওদিকে গেল না, কেন এটা নিচের দিকে পড়লো। তো উনি কিন্তু একটা সূত্র, এই ব্যাপারে একটা সূত্র আবিষ্কার করেছে, সেটা হচ্ছে মহাকর্ষ সূত্র। নিউটন এই মহাকর্ষ সূত্রে কী বলছে, ধরো উনি বলছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের মান বস্তুকণাদ্বয়ের ভরের গুণফলের সমানুপাতিক, দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। যেমন ধরো তোমার একটা ভাই, সে দেশে আছে,
আর আরেকটা ভাই বিদেশে আছে। তো আমি বলবো অবশ্যই যেই ভাইটা তোমার দেশে আছে সে যদি সন্ধ্যাবেলা বা রাত 10টার পরে বাসায় না ফিরে তুমি তাকে ফোন দিবা, সবাই টেনশনে থাকবা। কিন্তু তোমার এই বিদেশের ভাই কি করে বা বাসায় ফিরলো কিনা সেই খোঁজখবর কিন্তু তুমি নিচ্ছ না। কারণ কি সে অনেক দূরে, তার থেকেও দূরে যদি কেউ মারা যায় তার কথা 1 বছর 6 মাস, 1 বছর, 2 বছর, 3 বছর পর্যন্ত আমরা ভালোই মনে করি, কিন্তু এরপরে আর তার কথা অনেক মনে থাকে না। যদি কেউ বলে তখন তার কথা মনে পড়ে। তো দূরত্ব যত বাড়ে এই আকর্ষণ, সব ব্যাপারে আকর্ষণটাও তত কমে। দেখো তাহলে ধরো এখানে এই একটা বস্তু যার ভর m1, এখানে আরেকটা বস্তু যার ভর m2। আচ্ছা, মনে করো পরস্পর d দূরত্বে আছে। কি দূরত্বে? d দূরত্বে। আচ্ছা, এখন দেখো নিউটন বলছে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। তাহলে এইটা আর এটা কি করে? একে অপরকে নিজের দিকে আকর্ষণ করতে পারে, বিকর্ষণ করতে পারে। আচ্ছা, এই যে আকর্ষণ বল, মনে করো যে পরস্পর এ বলে আকর্ষণ করে, অথবা তুমি বিকর্ষণ ধরে নিতে পারো। আচ্ছা, উনি এই কথাটাই বলছে যে এই মহাবিশ্বের প্রত্যেকটি বস্তুকণা একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে। এই আকর্ষণ বলের যে একটা মান আছে, ঠিক আছে, এই আকর্ষণ বলের যে মান, মানে কি বলে তাকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে, এই বলের মানটা তাদের ভরের গুণফলের সমানুপাতিক। তো তুমি যদি এই m1 আর m2 এই ভরকে গুণ করো তাহলে কি আসবে? গুণ করলে আসবে m1 ইন্টু m2। আচ্ছা, তাহলে উনি এটা বলছে যে ভরের গুণফলের সমানুপাতিক, মানে m1 m2, মানে ভর যত বাড়ে আকর্ষণ বা বিকর্ষণ শক্তিও তত বাড়ে। এই কথাটা উনি বলছে। সমানুপাতিক কথা মানে হচ্ছে সমান, মানে ও বাড়লে ও বাড়ে, ওরে যদি দ্বিগুণ করা হয় ও দ্বিগুণ বেড়ে যাবে। আচ্ছা, এরপর বলছে দূরত্বের বর্গের ব্যস্ত অনুপাতিক। ব্যস্ত অনুপাত হচ্ছে বিপরীত অনুপাত, মানে দূরত্ব যত বাড়বে আকর্ষণ বিকর্ষণ শক্তি তত কমে যাবে। যেমন যে দেশে আছে, একটু আগে বললাম, সে বিদেশে চলে গেছে, তার প্রতি ভালোবাসাও কমে গেছে। কাছে থাকলে ভালোবাসা বেশি থাকে। তাহলে এখন দেখো, তাহলে তার বর্গের ব্যস্ত অনুপাতিক, তাই ব্যস্ত অনুপাতিক হচ্ছে বিপরীত অনুপাত। এটা 1/d²। ডিটা একটু সুন্দর করে লিখি। আচ্ছা, এখন এই দুইটাকে যদি আমি সমন্বয় করি, একত্র করি, তাহলে লেখা যায় f সমানুপাতিক m1 m2/d²। এই কথাটাই নিউটন তার মহাকর্ষ সূত্রের মধ্যে ব্যাখ্যা করছে যে এই পৃথিবীর বা মহাবিশ্বের যে কোনো দুইটা বস্তু একে অপরকে নিজের দিকে আকর্ষণ করে বা বিকর্ষণ করে। এই আকর্ষণ বা বিকর্ষণ বলের মান এই যে বস্তুকণা আছে বা যে বস্তুকণা তুমি কল্পনা করবা তাদের ভরের গুণফলের সমানুপাতিক, আর তাদের মধ্যে যে একটা দূরত্ব থাকবে সেই দূরত্বের বর্গের ব্যস্তানুপাতিক। তাহলে আমরা কি পাইলাম? এটা পাইলাম। এখানে লিখতে পারি f সমান g ইন্টু m1 m2/d²। এখানে g হচ্ছে সমানুপাতিক ধ্রুবক, যার একটা নির্দিষ্ট মান আছে, সেটা কি? ধ্রুবক মান। তো শিক্ষার্থীবৃন্দ, তোমাদের ক্লাস আজকের মতো এখানেই শেষ। তোমরা ভিডিওটি ভালো করে দেখবে এবং প্র্যাকটিস করবে। আল্লাহ হাফেজ।